পেহেলগামে হামলা, ভারতের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের। যুদ্ধের হুঁশিয়ারি, মোদিকে পূর্ণ সমর্থন রাহুলের। সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের। শেখ হাসিনাকে শক্তিশালী করা ব্যক্তিরা এখনও কিভাবে বহাল তবিয়তে? প্রশ্ন রিজভির। হাসিনাকে ফেরত দেয়া না পর্যন্ত ভারতের সাথে ভালো সম্পর্ক হবে না, সার্জিসের মন্তব্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালাতে জামায়াতে আমিরের আহ্বান। অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের সুফল দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ, ফরহাদ মজহারের অভিযোগ। চালের বাজারে স্বস্তি, মিনিকেটের দাম কেজিতে কমেছে ৮ থেকে ১০ টাকা। উল্টো পথের সবজি, বেড়েছে প্রায় সবকিছুর দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগের কড়া জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ইসলামাবাদ। দেশ দুটির মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে বিশ্বকে সতর্ক থাকতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এর আগে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পাকিস্তান ভারতকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার ঘটনায় পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধপূর্ব পরিস্থিতি বিরাজ করছে। হামলার ঘটনায় ভারতের আঙুল যখন পাকিস্তানের দিকে, তখন পাকিস্তানের পার্লামেন্ট থেকে প্রত্যাখ্যান করা হলো সব ধরনের অভিযোগ। উল্টো দেয়া হলো কড়া হুঁশিয়ারি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, দেওয়া হবে যে কোনো শত্রুমূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব। এর আগে ব্রিটিশ স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পেহেলগামে পর্যটক হত্যা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় জম্মু কাশ্মীরের সুচেতগড়ে ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এর আগে আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয় ভারত সরকার। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ইতালির স্থানীয় সময় দুপুর 2:15 রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন ভ্যাটিকান সিটির সেক্রেটারি অফ স্টেট লুকা মারারেসে ও ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে আবারও সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। রবিবার সকালে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিজুমিচিনো বিমানবন্দর থেকে ডক্টর ইউনূস বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল এখনও শেষ হয়নি। আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, যারা প্রাণ দিয়েছে তাদের কি জবাব দেয়া হবে? বিচারপতি খায়রুল হক কেন এখনো গ্রেফতার হয় না প্রশ্ন রেখে রিজভী বলেন, শেখ হাসিনার হাতকে যারা শক্তিশালী করেছে তারা কিভাবে এখনো বহাল তবিয়তে, তারা কিভাবে ধরাছোঁয়ার বাইরে? এরাই গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারী উল্লেখ করে রিজভী বলেন, তারা শাস্তির আওতায় না আসলে কিভাবে হবে? শেখ হাসিনাকে এরাই ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা যে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, মোটামুটি একটা স্বস্তির মধ্যে দিন যাপন করলেও এখনো কিন্তু 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা, সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি। এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো। এটা
অত্যন্ত দুঃখজনকই শুধু নয়, বিপজ্জনকও বটে। কোনোভাবেই ফ্যাসিবাদের আওয়াজ যদি উঠে বাংলাদেশের এই মাটিতে, তাহলে আমরা জাহিদের আত্মার কাছে কি জবাব দেব, আহনাফের আত্মার কাছে কি জবাব দেব, ওসমান গনির আত্মার কাছে কি জবাব দেব, আবু সাইদের কাছে আমরা কি জবাব দেব? তার তুলে দেওয়া পতাকাটিকে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, ইউনূস সরকারের প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারীর নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। শুক্রবার বিকেলে লৌহজঙ্গের পদ্মাপাড়ে শিমুলিয়া ঘাট এলাকায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রিপন আরও বলেন, যারা শেখ হাসিনাকে বেশ বেশ বলে হাতে তালি দিয়েছেন তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন। এতে দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এ সময় তিনি শিমুলিয়া ঘাট এলাকায় নদীবন্দর, লঞ্চ ঘাট, দোকানপাট এবং গাড়ি পার্কিং এর নামে চাঁদা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন। সমাবেশে সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন করা ও শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট ও হাসপাতাল নির্মাণ সহ 11 দফা দাবি তুলে ধরেন। শেখ হাসিনাকে ফেরত দেয়া না পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার জোর দাবি তোলা হয় রাজধানীর বিভিন্ন সভা সমাবেশ থেকে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা ও শাপলা চত্বর গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে শহীদী সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনেরা। এ সময় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার জোর দাবি তোলেন স্বজনেরা। আমার সবার কাছে, সরকারের কাছে একটাই দাবি যে আমার ছেলেরা যেভাবে হত্যা করছে, এইভাবে যেন স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে আইনা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি, আর কিছু না। আমরা দেখছি আওয়ামী পুনর্বাসনের একটি সফট রেস চলছে। আজকে রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা মিছিল করছে। সংস্কারের আমি মনে করি প্রথম মূল মন্ত্র হলো বিচার। যদি বিচার না করে এই সংস্কার নামে প্রহসন করে ক্ষমতা দীর্ঘায়ন করার দরকার নাই। সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশের শত্রু পলাতক শেখ হাসিনাকে ফেরত দিলেই ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হতে পারে। এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমাবেশ থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়। 24-এর গণহত্যায় যে 2000 ভাই রক্ত দিয়ে শহীদ হয়েছে, যে 25,000+ ভাই আজকে আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, সেই আহত নিহত পরিবারদের পক্ষ থেকে বলছি, এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর পুনর্বাচিত হতে দেব না আমরা। ছাত্র জনতা রাস্তায় নেমে আসছে শুধুমাত্র মনের থেকে আওয়ামী লীগকে ব্যান করে দিতে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জোর দাবি তোলা হয় সমাবেশ থেকে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বর্তমান কমিশন আগে স্থানীয় নির্বাচন দিলে মানুষের উপকার হবে। এতে কমিশনের এসিড টেস্টও পরীক্ষা হয়ে যাবে। এছাড়া তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরা হলো এদেশের ভবিষ্যৎ নেতা। যতদিন পর্যন্ত তরুণদের ন্যায্য দাবি পূরণ না হবে ততদিন এই লড়াই থেকে বিশ্রাম নেওয়া যাবে না বলেও জামায়াতের আমির মন্তব্য করেন। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন।
যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে সেগুলো নির্বাহী আদেশে সংস্কার শুরু করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সভাকক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এই আহ্বান জানান। সাইফুল হক বলেন, ৮ মাস পার হয়ে গেলেও এখনও দৃশ্যমান সংস্কার শুরু হয়নি। প্রয়োজনে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সংখ্যা বাড়িয়ে হলেও জুলাই আগস্ট গণহত্যার বিচার দ্রুত শুরুর দাবি জানান তিনি। ১ থেকে ১.৫ মাসের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাজ শেষ করে প্রয়োজনে সংবিধানের পরিবর্ধন সংযোজনের তাগিদ দেন সাইফুল হক। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে বলেছেন কবি চিন্তক ফরহাদ মজহার। রাজধানীতে বিশুদ্ধ পানি নিশ্চিতের দাবিতে আয়োজিত এক সমাবেশে যে সরকার বোতলে পানি বেচে সেই সরকার জনগণকেও বেচতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য রাজধানীর মোড়ে মোড়ে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ভাব বৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর ও গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ নামের 3টি সংগঠন। অন্তর্বর্তী সরকারের কাছে বিনামূল্যে নিরাপদ পানি নিশ্চিতের দাবি তুলে ধরেন বক্তারা। মধ্যবিত্তের মতো গুছায় কথা বলতে পারে না, দাবি তুলতে পারে না, বা তাদের কথার কণ্ঠস্বর আমরা টেলিভিশনে শুনি না, আমরা পত্রিকায় শুনি না, তাদের পক্ষ হয়ে আমরা কথা বলতেছি। এই ঢাকা শহরে পানিগুলো খুব দূষিত, ড্রামের পানি 4 দোকানে থাকে। আমরা এই জন্য আমার কাছে একটাই দাবি, আমরা সরকারের কাছ একটু ভালো পানি আমরা চাই। কুয়াশা থেকে যে পানিটা আসে আমার যতদূর জানা মতে বুড়িগঙ্গা বা শীতলক্ষার পানিকেই করে, তাহলে সেটা কিন্তু তারা বিশুদ্ধ বা নিরাপদ করার জন্য কতটুকু ভূমিকা রাখছে প্রশ্ন। এ সময় পানি কমিশন গঠনের দাবি করে ফরহাদ মজহার বলেন, পানি সমষ্টিগত সম্পদ, কোনো কোম্পানির হাতে এই সম্পদ সরকার তুলে দিতে পারে না। যে সরকার পানির উপর জীবের অধিকার, নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে এবং এরকম পানি বেচে এই সরকার যে কোনো সময় তার মানুষদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে এ সময় সমালোচনা করেন তিনি। গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, গণ অভ্যুত্থানের তার যেই পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। বিনামূল্যে সুপেয় পানি নিশ্চিত না হলে জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারি দেন বক্তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করল নতুন আরেকটি দল। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলটির নাম জনতা পার্টি বাংলাদেশ। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ ঘটে। নতুন এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব হিসেবে শওকত মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করবে দলটি। তারা আরও বলেন, সকল ধর্মীয় জঙ্গিবাদ ও উগ্রতাকে নিরুৎসাহিত করে সব মত পথের বিভাজন মুছে ফেলে জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণকে লক্ষ্য হিসেবে প্রাধান্য দিয়েছে জনতা পার্টি। অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন, নিরাপদ সড়ক চাই বাস্তবায়নে দীর্ঘ ৩২ বছরে কোনো রাজনৈতিক দলের সহযোগিতা পাননি তিনি। যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত রিমান্ডের আদেশ দেয়। মেহরাজকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মঈনুদ্দিন। মেহরাজের পক্ষে তার আইনজীবী MA মালেক তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার রাতে গাইবান্ধায় গ্রেফতার হয় মেহরাজ ইসলাম। এর আগে এই মামলায় মাহাতির হাসান ও আল কামাল শেখ আদালতের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আলভি হোসেন জুনায়েদ, আল আমিন সানি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি রয়েছেন রিমান্ডে। গত 19 এপ্রিল বিকেলে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। স্বস্তি ফিরেছে চালের বাজারে। কেজিতে 8 থেকে 10 টাকা কমেছে মিনিকেটের দাম। বৈশাখে নতুন চাল বাজারে আসায় দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানান বিক্রেতারা। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। দু একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দামেও আছে স্বস্তি। বেড়েছে মাছের দর, সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 30 টাকা করে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। চালের সরবরাহ ঠিক থাকার পরও গেল কয়েক মাস ধরেই টালমাটাল ছিল দাম। 70 টাকা কেজি মিনিকেট চালের দাম গিয়ে ঠেকে 90 টাকায়। তবে এবার স্বস্তি দিয়ে কমতে শুরু করেছে এই নিত্যপণ্যটির দাম। 88 থেকে 90 টাকা কেজি দরের মিনিকেট বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানালেন বিক্রেতারা। মিনিকেট 1 নম্বর যেটা ছিল 88-86 টাকা হোলসেল রেট, এখন বর্তমানে 82 টাকা হইতে 84 টাকা রেট। দাম বেশি বাড়তেছে প্রায় একদম 88 থেকে 90 টাকা হয়ে গেছিল। এখন সেখান থেকে দেখা যায় এখন 80-82 টাকায় নিচে চলে এসেছে। আরও মৌসুম তো এখন উঠতেছে, পুরোটা উঠলে দেখা যায় আপনার ওটা আরও কমবে। সবজির বাজারে কিছু পণ্যের দামে স্বস্তি থাকলেও বেগুনের দাম বেড়েছে বলে জানান ক্রেতারা। বেশিরভাগ সবজি 40 থেকে 50 টাকায় পাওয়া গেলেও বেগুন বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে পেঁয়াজ কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। বর্তমানে ঝিঙ্গা চিচিকাগুলো 70 টাকা 80 টাকা কেজি, ভালো মানের গুলো তাতে 70-80। বেগুন বাজারে বেগুন ছিল না, বাজারও তাতে বেগুনের দাম আজকে একটু বেশি। বেগুন বর্তমানে আজকে 100 টাকা কেজি। গত সপ্তাহে পেঁয়াজ আসলো 40-45, আর এই সপ্তাহে বেচতে আছে 50-55 টাকা কেজি। পেঁয়াজ পর্যাপ্ত হয়েছে, পেঁয়াজ হয়েছে। আপনার গিয়ে পেঁয়াজ মহাজনরা গুদামজাত করে রেখে দিতেছে, মার্কেটে ছাড়তেছে না, যার কারণে পেঁয়াজের দামটা আবার বাইরে গেছে। পেঁয়াজের দাম এখনো স্বাচ্ছন্দ্য আছে, মানে এই পর্যন্ত না থাকলে আবার কিছু পাবে না। এটা দরকার আছে, আবার এর চেয়ে বেশি গেলে আবার কিছুটা সমস্যা। মাছের বাজারে কিছু মাছের দাম কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে। বরাবরের মতোই সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের, তবে তা মানতে নারাজ ক্রেতারা। আমদানি কম থাকায় প্রত্যেক মাছের কেজিতে 20-30-40 টাকা বাড়ছে। কারণ এই যেমন চেওয়া মাছ অন্যদিন কেজি বিক্রি করে 800, আজকে 850 টাকা। সাপ্লাই তো আছে, মাছ তো বাজারে দেখা যাচ্ছে আছে, কিন্তু দাম কেন বেশি সেটা তো আমরা বুঝতেছি না। এমন না যে মাছ নাই। মুরগির দাম আরও কমেছে। কেজিতে 20 টাকা কমে ব্রয়লার 160 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে 18 এপ্রিল মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় 2025 থেকে 2027 মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান খন্দকার মোহাম্মদ রাফিক হাসান। বর্তমান ও প্রাক্তন অ্যালামনাই এবং বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে এবং মার্কেটিং বিভাগের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ অধ্যাপক ডক্টর কাজী শরীফুর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অ্যালামনাইরা।
এদিকে অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাহার এবং গঠিত কমিশন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা আজিজুল হক। শুক্রবার জুমা নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। নারী সংস্কার কমিশনকে ইসলাম বিদ্বেষী বলে উল্লেখ করে তাদের প্রতিবেদন বাতিল এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাদির বলেন, এই নারী বিষয়ক সংস্কার কমিশন আগাগোড়া ইসলাম বিরোধী। এই কমিশন ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, তাই এটি বাতিল করতে হবে। তাদের প্রস্তাব অনুযায়ী যৌনকর্মীদের স্বীকৃতি দিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। ছেচল্লিশতম বিসিএস প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও পিএসসি সংস্কারের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে পিএসসি সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন কর্মসূচি পালিত হয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, গত 16 বছর পিএসসির ওপর রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। অবিলম্বে পিএসসিতে সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা, নইলে পিএসসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। বিসিএস প্রশ্ন ফাঁসে জড়িত চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সম্প্রতি আগারগাঁয়ে পিএসসির সামনে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা। সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত হয়ে অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগকে 41 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়েছেন তিনি। বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন HRF এর প্রেসিডেন্ট ডক্টর নাবিল আল রামাদান। দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের জনগণের উন্নয়নে আরও বেশি সহযোগিতা বাড়াবে HRF। রোহিঙ্গা ছাড়াও বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক বিষয়গুলো বিবেচনায় থাকবে। বাগেরহাটে জিয়া অরফানেজ ট্রাস্ট পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের হাত থেকে রক্ষা ও নতুন করে চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। বিকালে সদর উপজেলার ফতেপুর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এলাকাবাসী ও ট্রাস্টে জমিদাতারা এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি খান মনিরুল ইসলাম, সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, অ্যাডভোকেট মোহাম্মদ হিরক মিনা সহ অন্যরা। বক্তারা জিয়া অরফানেজ ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানটি নতুন করে চালুর দাবি জানান। ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সাভার বোট ক্লাবে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। আয়োজকরা জানান, নিজেদের মধ্যে বন্ধুত্বের যোগাযোগ বাড়াতেই এ ধরনের আয়োজন। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। বহুদিন পর বন্ধুদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা, মেতে ওঠেন কলেজ জীবনের স্মৃতিচারণে। ঢাকা কলেজের গৌরবময় ইতিহাসকে ছড়িয়ে দিতেই এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। ক্রিকেট, তামিমের চাপে স্থগিত হলো তাওহিদ হৃদয়ের শাস্তি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের শেষ 2 ম্যাচে খেলতে পারবেন মোহামেডান অধিনায়ক। স্থগিত হওয়া 1 ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী বছরের প্রিমিয়ার লিগে। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেটাররা। 1 ম্যাচে 2 বার শাস্তি দেওয়া হাস্যকর বলে মন্তব্য করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মানিক মাহমুদের রিপোর্ট। ডিপিএল সূচিতে বিরতি, ছুটির দিন শুক্রবার, তারপরও উত্তপ্ত অবস্থা বিসিবিতে। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি ইস্যুতে একত্রিত ক্রিকেটাররা। নেতৃত্বে বড় ভাই তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর চিকিৎসা শেষে এর আগেও মাঠে এসেছেন তামিম। ক্রিকেটে ফিরতে এখন অনেকটা সময় বাকি, তবে মাঠের বাইরে নেতৃত্বে আবারও সরব দেশের ওপেনার।
ডিপিএলে আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের সাথে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন তাহিদ হৃদয়, কিন্তু বাইলজ পরিবর্তন করে শাস্তি কমানোর পর তোপের মুখে পড়ে আগের সিদ্ধান্তে ফিরে যায় বিসিবি। সভাপতি ও পরিচালকদের সাথে 6 ঘন্টার ম্যারাথন বৈঠক তামিম, হৃদয়, সোহানদের। তখন তহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে একটা, তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না। এবার লেগে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। শাইনপুকুর গুলশান ম্যাচ নাড়িয়ে দিয়েছিল ঢাকা লিগ। এই নিয়ে আবার নাটক করেছে বিসিবি। পাতানো ম্যাচে প্রমাণ পেতে প্রহসন করায় নাখোশ তামিম। কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে। 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি, তারপরে ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিবেন। এটা হলো তহিদ হৃদয় ওয়াজ ওয়ান পার্ট। আদার 2টা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। কেউ যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি হোক। বাট দের ইজ অলওয়েজ আ ওয়েজ। আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না। দ্যাট ইজ নট রাইট। থ্যাংক ইউ। বোর্ডের সাথে তামিমের সাক্ষাতের পরই পাল্টে গেছে তাহিদ হৃদয়ের শাস্তি নিয়ে সিসি টিমের সিদ্ধান্ত। এবছর বাকি 2 ম্যাচে খেলতে পারবেন হৃদয়। শাস্তি ভোগ করতে হবে পরের বছরের প্রিমিয়ার লিগে। ক্রিকেটার ও ক্লাবের চাপে হৃদয়ের শাস্তি স্থগিত করে নিজেদের দুর্বলতা আবারও প্রকাশ করল বিসিবি, মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। কাতারের মতো বিশ্বসেরা স্পোর্টস ফ্যাসিলিটি পেলে আরও বেশি এগিয়ে যেত বাংলাদেশের ক্রীড়া অঙ্গন, মনে করেন প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফর করে আসা 4 নারী ক্রীড়াবিদ। কাতারে নারী ক্রিকেট উন্নতিতে অবদান রাখতে চান বাংলাদেশের সুমাইয়া শারমিনরা। মনির হোসেন খানের রিপোর্ট। এবারই প্রথম প্রধান উপদেষ্টার সফরসঙ্গী 4 নারী ক্রীড়াবিদ। কাতারের স্পোর্টস ফ্যাসিলিটি দেখে মুগ্ধ 2 ফুটবলার ও 2 ক্রিকেটার। নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন 4 ক্রীড়াবিদ। বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে, সেই তুলনায় কাতারে ক্রিকেটের প্রচলন নেই বললেই চলে। কাতারে নারী ক্রিকেট শুরু করতে প্রয়োজনে সাহায্যের হাত বাড়াতে চান সুমাইয়া শারমিনরা। আসার সময় একটা বলে আসি যে আপনি আসেন না, এসে হচ্ছে আমাদের দেশে এসে দেখেন আমাদের দেশ হচ্ছে কিরকম, মানে আমাদের ক্রিকেটারদের কিরকম চলাফেরা, আমরা কিভাবে চলে, আমরা কিসের ভিতরে আছি, কিসের গাইডলাইনের ভিতরে যাচ্ছি। তো উনি বলছে যে উনি হচ্ছে যদি কখনো সুযোগ হয়, আমি কথা বলতেছে, উনি আসবে। ক্রিকেট বিষয়ে অত বেশি না, বাট এখন ওনারা আমাদের কথা শোনার পরে সেখান বলছে যে হ্যাঁ তারাও ক্রিকেটটাকে স্টার্ট করবে। তারা এখন বর্তমানে আপনার ক্রিকেট স্কুল লেভেলে শুরু করেছে। তারা চিন্তা ভাবনা করতেছে যেন নেক্সট লেভেলে যেতে পারে তারা। কাতার স্পোর্টস একাডেমির দায়িত্বে আছেন শাইখা হিন্দ। দেশটির রাজকীয় এই সদস্যের সান্নিধ্যে বাংলাদেশের মেয়েরা দেখেছে বিশ্বমানের স্পোর্টস ফ্যাসিলিটি। 2 নারী ফুটবলার শাহিদা ও আফিদাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ইনজুরি ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি। সবকিছু আমরা ঘুরে দেখছি, নিচ থেকেও শুরু করে উপর পর্যন্ত, যেখানে রয়্যাল ফ্যামিলি যারা বসেন, কাতারের আমির যারা, তাদের ওখানে গিয়েও আমরা ঘুরে ঘুরে দেখছি। তারপর ড্রেসিং রুমের ভিতরে আবার একটা ওয়ার্ম আপের জন্য আলাদা জায়গা আছে, ওটা আমরা জানতাম না। কাতার ফাউন্ডেশনের সিওর সাথে আমরা দেখা করি, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা আমাদের সব কথা খুলে বলেছি যে আমাদের কি কি ফ্যাসিলিটিস লাগবে। স্পেশালি আমাদের আমরা যখন ইনজুরি হই, খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটিস থাকে না। তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কাতার। ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো, এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অন্তত খুব সিগনিফিক্যান্ট কিছু সহযোগিতা পাবো। সরকার প্রধানের সঙ্গে ক্রীড়াবিদদের সফর ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আজাদ মজুমদার। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসরে কুমিল্লার রাশেদ বলিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন একই জেলার বাঘা শরীফ বলি। বলি খেলা দেখতে দুপুর থেকে নগরের লালদিঘি মাঠ ভরে যায় বিভিন্ন বয়সী মানুষে। বলি খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে লালদিঘি এলাকার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলাও। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শাহেদা পিয়া। বলি বা কুস্তিগিরের লড়াই দেখতে লোকে লোকারণ্য চট্টগ্রামের লালদিঘি ময়দান। শুক্রবার বিকেলে বলি খেলার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। ১১৬ বছর আগে ১৯৯০ সালের ১২ই বৈশাখ চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শুরু করেন বলি বা কুস্তি খেলার। এরই ধারাবাহিকতায় সেই থেকে প্রতি বছর ১২ই বৈশাখ অনুষ্ঠিত হয়ে আসছে জব্বারের বলি খেলা। ১১৬তম আসরে অংশ নেন ৮০ জন বলি। কুমিল্লার রাশেদ বলিকে হারিয়ে এবারও টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে একই জেলার বাঘা শরীফ বলি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে সামনে আবার আপনাদের মাঝে খেলা দেখাতে পারি। এই বলি খেলাকে ওয়ার্ল্ড হেরিটেজে অংশ এর নাম আবেদন করেছি ৪-৫ বছর আগে, কিন্তু আমরা সরকার থেকে কোনো সাড়া পাই নাই। শত বছরের ঐতিহ্যের এই আয়োজন কেবলই শক্তিমত্তার প্রদর্শন নয়, বলি খেলাকে ঘিরে বসে বৈশাখী মেলা। সেখানে বাহারি সব পণ্য নিয়ে হাজির দেশের নানা জেলার কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা রাজশাহী থেকে আসছি, আমরা প্রতি বছর এই মেলাটার জন্য অপেক্ষা করি। এই জব্বর আলী বলি খেলা মেলায় আমাদের ভালো ব্যবসা হয়। আমি আসছি এখানে ব্যবসা করতে, ঝাড়ুর ব্যবসা। আমাদের মোল্লা কুটির শিল্পর মালামাল বিক্রি করি, যেমন শলার ঝাড়ু, ফুলের ঝাড়ু, এখানে বিভিন্ন ধরনের ঝাড়ু আছে, এগুলো বিক্রি করতে আসছি। হাঁড়ি পাতিল থেকে শুরু করে শীতল পাটি, পাখা, ঝাড়ু, মাটির তৈরি তৈজসপত্র, আসবাবপত্র সবই এ মেলায় পাওয়া যায়। সারা বছর চট্টগ্রাম সহ এর আশপাশের বিভিন্ন উপজেলার বাসিন্দারা অপেক্ষায় থাকেন এ মেলার। বছর একবারে হয় জব্বারের বলি খেলা, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এখানে আসলে আমরা হয়তো অনেক কিছু পাই যা সারা বছর শহরে পাওয়া যায় না। গ্রামের ঐতিহ্যবাহী অনেক কিছু আসে, যেমন এই হাত পাকার বিছন বা আরও অন্যান্য ছেলেদের খেলনা দুলনা এইসবগুলো পাওয়া যায়। বলি মেলার সাথে আপনার 3 দিন ব্যাপী যে মেলাটা হয় আর কি, এটা অনেক দিন ধরে চলে আসতেছে। এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় বছরে সারা বছরে অনেক কিছুই আমরা টুকটাক এখানে পাই। প্রত্যেক বছর আসি এখানে, এবারও আসছি প্রত্যেক বছরের মতো। বাংলা সংস্কৃতির একটা অংশ এটা, আজকে 100 বছরের পুরনো এই মেলা। বলি খেলা শেষে বিজয়ী বলির হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের কর্মকর্তারা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আমরা সংবাদ শেষ করছি। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পেহেলগামে হামলা, ভারতের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের। যুদ্ধের হুঁশিয়ারি, মোদীকে পূর্ণ সমর্থন রাহুলের, সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের। শেখ হাসিনাকে শক্তিশালী করা ব্যক্তিরা এখনো কিভাবে বহাল তবিয়তে, প্রশ্ন রিজভির। হাসিনাকে ফেরত দেওয়া না পর্যন্ত ভারতের সাথে ভালো সম্পর্ক হবে না, শারজিসের মন্তব্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালাতে জামাতে আমিরের আহ্বান। অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের সুফল দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ, ফরহাদ মজহারের অভিযোগ। চালের বাজারে স্বস্তি, মিনিকেটের দাম কেজিতে কমেছে 8 থেকে 10 টাকা। উল্টো পথে সবজি, বেড়েছে প্রায় সবকিছুর দামই। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। ধন্যবাদ সাথে থাকায়। শুভরাত্রি।